নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। দোলের পরে কি ঘোষণা হতে চলেছে বাংলার ভোট নির্ঘণ্ট? প্রাথমিকভাবে কমিশন সূত্রে এমনটা ইঙ্গিত। মার্চ মাসের 1 ও 2 তারিখে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ও ভোট কুশলী কংগ্রেস নেতা প্রশান্ত কিশোরের মেসেজ চ্যাট ভাইরাল হয়েছে স্ক্রিনশট আকারে। ভুয়ো ওই চ্যাটের প্রেক্ষিতে ঘটনা তদন্তে নেমে পুলিশ অভিযুক্তের সন্ধান পেলে যোগীরাজ্য উত্তরপ্রদেশে গিয়ে সেখানে চরম হেনস্থা হতে হয় বাংলার পুলিশকে। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশজুড়ে ভারত বন্ধ ডাকা হচ্ছে। ব্যাংক, পরিবহন ও স্কুলের বড় প্রভাব পড়তে পারে। রাস্তায় নামতে পারে প্রায় 30 কোটিরও বেশি শ্রমিক। চিংড়িঘাটে মেট্রোর কাজ নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। দোলের পরে কি ঘোষণা হতে চলেছে বাংলার ভোট নির্ঘণ্ট? প্রাথমিকভাবে কমিশন সূত্রে এমনটা ইঙ্গিত। মার্চ মাসের 1 ও 2 তারিখে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপরই বঙ্গ নির্বাচন নিয়ে যাবতীয় সিদ্ধান্ত চূড়ান্ত করবে নির্বাচন সদন। দোলের পরে কি ঘোষণা হতে চলেছে বাংলায় ভোটের নির্ঘণ্ট? প্রাথমিকভাবে কমিশন সূত্রে এমনটাই ইঙ্গিত। মার্চ মাসের 1 এবং 2 তারিখে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক হবে। তারপরই বঙ্গ নির্বাচন নিয়ে যাবতীয় সিদ্ধান্ত চূড়ান্ত করবে নির্বাচন সদন। আগে নির্ধারিত ছিল ভোটার তালিকায় বিশেষ নিবিশ সংশোধন প্রক্রিয়া শেষ হলেই প্রকাশিত হবে ভোটের নির্ঘণ্ট। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের দিন থাকলেও তা পিছিয়ে গিয়েছে। সেক্ষেত্রে ভোটের নির্ঘণ্ট কবে প্রকাশ হবে তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে জানা গিয়েছে, ন্যাড়াপোড়া বা হোলিকা দহনের আগে কোনো ঘোষণা করা হবে না। বিরোধী ও রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা হলেও তারা বিজেপির অঙ্গুলি হেলনে চলে। বিজেপি উত্তর ভারতীয় সংস্কৃতি মেনে চলে। গেরুয়া শিবির মনে করে হোলিকা দহনের আগে কোনো শুভ কাজ করা ঠিক নয়। হোলিকা দহনের মাধ্যমে দুষ্টের দমন, শিষ্টের পালন হয়। সেই বিশ্বাসে আস্থা রেখে বাংলা সহ 5 রাজ্যের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বাংলা ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরিতে নির্বাচন রয়েছে। একই সঙ্গে সব রাজ্যের ভোট ঘোষণা হওয়ার কথাও রয়েছে। বাংলায় কত দফায় ভোট হবে তা নিয়েও চলছে জল্পনা। সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে তারা 1 দফায় ভোট করতে প্রস্তুত। প্রয়োজনীয় লোকবল রয়েছে তাদের হাতে। যদি কেন্দ্রীয় বাহিনী পাওয়া যায় তাহলে 1 দফায় ভোট করা যাবে। এতে ভোট হিংসাও কমে যাবে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন 3 দফায় ভোট করতে ইচ্ছুক বলে সূত্রের খবর। লোকবল ও প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী পাওয়ার বিষয়টিও ভাবাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে। কয় দফায় ভোট হবে কমিশনের ফুল বেঞ্চ বাংলায় আসলেই তা স্পষ্ট হবে বলে জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ভোট কুশলী কংগ্রেস নেতা প্রশান্ত কিশোরের মেসেজ চ্যাট ভাইরাল হয়েছে স্ক্রিনশট আকারে। ভুয়ো ওই চ্যাটের প্রেক্ষিতে কৃষ্ণনগরে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সাংসদ মহুয়া মৈত্র। ঘটনা তদন্তে নেমে পুলিশ অভিযুক্তের সন্ধান পেলে যোগীরাজ্য উত্তরপ্রদেশে যায় কোতোয়ালি থানার পুলিশ। সেখানেই চরম হেনস্থা হতে হল বাংলার পুলিশকে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ভোট কুশলী কংগ্রেস নেতা প্রশান্ত কিশোরের মেসেজ চ্যাট ভাইরাল হয়েছে স্ক্রিনশট আকারে। ভুয়ো ওই চ্যাটের প্রেক্ষিতে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সাংসদ মহুয়া মৈত্র। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত সন্ধান পায়। যোগী রাজ্য উত্তরপ্রদেশে যায় কোতোয়ালি থানার পুলিশ। সেখানে চরম হেনস্থা হতে হল বাংলার পুলিশকে। অভিযুক্তকে ধরতে সাহায্য করা তো দুরস্ত, বাংলার পুলিশকে থানায় বসিয়ে রাখা হলো বলে অভিযোগ। নয়ডায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা সুরজিৎ সেনগুপ্ত নামে এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে একটি স্ক্রিনশট পোস্ট করেছিলেন। দাবি করা হয়েছিল ওই স্ক্রিনশটটি সাংসদ মহুয়া মৈত্র ভোট কুশলী কংগ্রেস নেতা প্রশান্ত কিশোরের ব্যক্তিগত চ্যাট। এই লাভ চ্যাট নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। যদিও সেই চ্যাটের সত্যতা যাচাই করা হয়নি। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
এদিকে জানা যায় সুরজিৎ সেনগুপ্ত বিজেপির মিডিয়া সেলে কর্মরত। গত 7 ফেব্রুয়ারি কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় মহুয়া মৈত্র লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ তদন্ত শুরু করে এবং ওই চ্যাটের ডিজিটাল ফরেনসিক পরীক্ষা করে। দেখা যায় ওই চ্যাটটি আসলে ভুয়ো। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই চ্যাটটি তৈরি করা হয়েছিল, এমনই অভিযোগ সামনে আসতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর পুলিশ জেলার ডিজিটাল ফরেনসিক বিভাগ ওই চ্যাট পরীক্ষা করে নিশ্চিত করে যে সেটি সম্পূর্ণ ভুয়ো ও মন গড়া। এরপরে অভিযুক্ত সুরজিৎ দাশগুপ্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে নোটিশ পাঠানো হয়। তবে অভিযোগ দায়েরের পর 9 ফেব্রুয়ারি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি উপস্থিত হননি, এমনকি পুলিশের সঙ্গে কোনো যোগাযোগও করেননি বলে অভিযোগ। এরপর আদালতের দ্বারস্থ হয়ে কৃষ্ণনগর পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই পরোয়ানার ভিত্তিতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার 4 সদস্যের একটি বিশেষ দল নয়ডায় অভিযুক্তকে গ্রেফতারের জন্য পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়তে হয় ওই পুলিশের দলটিকে। অভিযোগ, নয়ডার ফেজ 2 থানার পুলিশ বাংলার পুলিশদের থানায় নিয়ে যায় বলে অভিযোগ। থানায় নিয়ে গিয়ে তাদের কার্যত বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ ওঠে। পুলিশ সূত্রের দাবি, নয়ডা স্থানীয় পুলিশের হস্তক্ষেপে অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। অভিযোগ, ফেজ 2 থানা এলাকার চৌকি নম্বর 110-এর অন্তর্গত পুলিশ সদস্যরা কৃষ্ণনগরের বিশেষ দলকে সেখান থেকে সরিয়ে দেন এবং অভিযুক্তকে পালাতে সাহায্য করেন। কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রায় 1.5 ঘন্টা থানায় বসিয়ে রাখা হয় ওই দলকে। কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি জানিয়েছেন, স্থানীয় পুলিশ নাকি জানিয়েছে যে রাজনৈতিক উচ্চ মহলের নির্দেশ রয়েছে গ্রেফতার না করার। অভিযুক্ত ব্যক্তি নাকি ভারতীয় জনতা পার্টির স্থানীয় মিডিয়া সেলের সঙ্গে যুক্ত। বর্তমানে কৃষ্ণনগরের বিশেষ দল এখনও নয়ডায় অবস্থান করছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইসি আরও জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আদালতের নির্দেশ মেনেই পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে 2 রাজ্যের পুলিশের সমন্বয় নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক। চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। 15 ফেব্রুয়ারির আগে চিংড়িঘাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে, এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। চিংড়িঘাটায় মেট্রোর বকেয়া কাজ শেষ করতে সময় বেঁধে দিয়ে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 15 ফেব্রুয়ারির আগেই চিংড়িঘাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে, এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। তার আগেই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। আগামী সপ্তাহে রাজ্যের আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালতের দায়ের হওয়া মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। চিংড়িঘাটা মোড়ে মেট্রোর কাজ থমকে অনেক দিন ধরে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ আটকে রয়েছে। মাত্র 316 বর্গমিটার অংশে কাজ অসম্পূর্ণ। সেই অংশটা ঠিক চিংড়িঘাটা মোড়ে। অভিযোগ, ওই অংশে কাজের জন্য বাইপাসে যান চলাচল বন্ধ রাখতে হবে, কিন্তু রাজ্য সরকার সেই অনুমতি না দেওয়ায় কাজ এগানো সম্ভব হচ্ছে না। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণ করা হচ্ছে, কিন্তু চিংড়িঘাটায় আটকে আছে এই প্রকল্পের কাজ। কাজ অসম্পূর্ণ রয়েছে মাত্র 366 মিটার। সেখানে পিলার নির্মাণ করা হবে, আর সেই কাজ করতে ট্রাফিক ব্লক করতে হবে, আর তা করা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। শুধু তাই নয়, এই নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। অভিযোগ, এই কাজ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। এই নিয়ে একাধিকবার রাজ্য, কেন্দ্র, নির্মাণকারী সংস্থা, RVNL সহ একাধিক দপ্তরের সঙ্গে বৈঠক হয়। এমনকি হাইকোর্টের নির্দেশে গত কয়েক দফায় বৈঠকে বসেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। এই অবস্থায় মেট্রোর এই পথের পিলার নির্মাণের সময়সীমা বেঁধে দেয় কলকাতা হাইকোর্ট। শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির স্পষ্ট নির্দেশ, আগামী 15 ফেব্রুয়ারির আগেই চিংড়িঘাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে। এই জন্য এই সময়সীমার মধ্যেই 3 রাত ট্রাফিক নিয়ন্ত্রণ করবে রাজ্য। আর তা কোন কোন তারিখে করা হবে সেই তথ্য আগামী 6 জানুয়ারির মধ্যেই নির্মাণকারী সংস্থা RVNL-কে জানাতে হবে বলেও নির্দেশ কলকাতা হাইকোর্টের। হাই নিউজ নেটওয়ার্ক। বন্দে মাতরম নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন নির্দেশিকা অনুযায়ী সমস্ত সরকারি অনুষ্ঠান ও দেশের সব স্কুলে জাতীয় সঙ্গীত জনগণমন পরিবেশনের ঠিক পরেই বন্দে মাতরম বাজাতে হবে। সেই সময় উপস্থিত সকলকে উঠে দাঁড়িয়ে এই গানের প্রতি সম্মান জানানো বাধ্যতামূলক।
বন্দে মাতরম নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, যে নির্দেশ জাতীয় রাজনীতিতে ফের নয়া বিতর্কের মুখ খুলে দিতে পারে। নতুন নির্দেশিকা অনুযায়ী সমস্ত সরকারি অনুষ্ঠান ও দেশের সব স্কুলে জাতীয় সঙ্গীত জনগণমন পরিবেশনের ঠিক পরেই বন্দে মাতরম বাজাতে হবে। সেই সময় উপস্থিত সকলকে উঠে দাঁড়িয়ে এই গানের প্রতি সম্মান জানানো বাধ্যতামূলক। নয়া নির্দেশিকায় বলা হচ্ছে, রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন ও প্রস্থানের সময় বন্দে মাতরম পরিবেশিত হবে। পাশাপাশি পদ্ম পুরস্কারের মতো অসামরিক তথা নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানেও এই গান বাজানো হবে। তবে সিনেমা হলে বন্দে মাতরম বাজানো বাধ্যতামূলক নয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হল, এবার বন্দে মাতরমের সব 6টি স্তবকই পরিবেশন করা হবে। উল্লেখযোগ্যভাবে 1937 সালে কংগ্রেস আমলে গানটির 4টি স্তবক বাদ দেওয়া হয়েছিল। নতুন নির্দেশিকায় সেই 4টি স্তবকও পুনরায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হওয়ার আশঙ্কা প্রবল, কারণ গত বছরই এই ইস্যুতে শাসক দল বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নাকি মুসলিমদের খুশি করতে ওই 4 স্তবক বাদ দিতে বলেছিলেন এবং এই ব্যাপারে তিনি নাকি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার পথ অনুসরণ করেছিলেন। মোদীর এই কথায় তীব্র আপত্তি জানিয়ে কংগ্রেস বলেছিল, এই হলো মিথ্যে অপপ্রচার। ধর্মীয় মেরুকরণের রাজনীতি তীব্র করতে মোদী সরকার ও বিজেপি এইসব রটাচ্ছে। দেশের প্রতি ভালোবাসার তুলনায় সংকীর্ণ রাজনীতিটাই এখন বড় হয়ে উঠেছে। পর্যবেক্ষকদের অনেকের মতে, বন্দে মাতরম নিয়ে পুরনো যে বিতর্ক ছিল, নতুন নির্দেশিকা তাকে খুঁচিয়ে তুলল। বন্দে মাতরমের মর্যাদা, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক ব্যাখ্যা সব মিলিয়ে জাতীয় স্তরে নতুন করে বিতর্ক দলা পাকাতে পারে। তাতে রাজনীতির রুটি শেখার চেষ্টাও হয়তো চলবে সমান্তরালে। হাই নিউজ নেটওয়ার্ক। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশজুড়ে ভারত বন্ধ ডাকা হয়েছে। ব্যাংক, পরিবহন ও স্কুলে এর বড় প্রভাব পড়তে পারে। রাস্তায় নামতে পারে প্রায় 30 কোটিরও বেশি শ্রমিক। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির পক্ষ থেকে চলছে জোর কদমে প্রস্তুতি। 12 ফেব্রুয়ারি দেশজুড়ে ভারত বন্ধ। ব্যাংক, পরিবহন, স্কুলে এর বড় প্রভাব পড়তে চলেছে। রাস্তায় নামতে পারে প্রায় 30 কোটির বেশি শ্রমিক। আগামী 12 ফেব্রুয়ারি এই বন্ধ হবে বলে খবর। বৃহস্পতিবার দেশজুড়ে ডাকা হচ্ছে ভারত বন্ধ। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির পক্ষ থেকে জোর প্রস্তুতি চলছে। সংগঠনগুলির দাবি, এই বন্ধে অংশ নিতে পারেন 30 কোটিরও বেশি শ্রমিক। ফলে ব্যাংক, পরিবহন, সরকারি দপ্তর থেকে শুরু করে দৈনন্দিন জীবনের একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবায় বড়সড় প্রভাব ফেলতে পারে, এমনটাই আশঙ্কা। কেন্দ্রের শ্রম সংস্কার ও সামগ্রিক অর্থনৈতিক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বন্ধের ডাক। ট্রেড ইউনিয়নগুলির অভিযোগ, কেন্দ্র সরকার যে 4টি নতুন শ্রম আইন এনেছে, তাতে শ্রমিকের অধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তা মারাত্মকভাবে দুর্বল হচ্ছে। তাদের দাবি, নতুন আইনে মালিকদের হাতে নিয়োগ ও বরখাস্ত করার ক্ষেত্রে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে কর্মীদের সুরক্ষা অনেকটাই কমে যাচ্ছে। এই আন্দোলনের শুধু শ্রমিক সংগঠনই নয়, কৃষক সংগঠনগুলিও জোরালো সমর্থন জানাচ্ছে। ফলে গ্রাম থেকে শহর, গোটা দেশ জুড়ে স্বাভাবিক জীবনযাপনে বড়সড় ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করছে প্রশাসন। বন্ধের নেতৃত্ব দিচ্ছে সিআইটিইউ, এআইটিইউসি, আইএনটিইউসি, এইচএমএস, এলপিএফ, ইউটিসিইউসি সহ মোট 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ। কি কি পরিষেবা বন্ধ থাকতে পারে? বন্ধের জেরে একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবার আংশিক বা পুরোপুরি বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে, যেমন বড় শহরের বাজার ও দোকানপাট, পাবলিক সেক্টরের ব্যাংক, একাধিক সরকারি দফতর, বাস, ট্রেন, অটো সহ সরকারি ও বেসরকারি পরিবহন, স্কুল ও কলেজ। বিশেষ করে রাস্তায় অবরোধ বা মিছিল হলে যান চলাচলে বড় প্রভাব পড়তে পারে। ফলে অফিস যাত্রী ও পড়ুয়াদের ভোগান্তির বাড়ার আশঙ্কা রয়েছে। কোন পরিষেবা চালু থাকবে? যেদিন বন্ধ থাকছে, তবুও কিছু জরুরি পরিষেবা চালুর কথা জানানো হয়েছে প্রশাসনের তরফে, যেমন হাসপাতাল ও জরুরি চিকিৎসা পরিষেবা, বেসরকারি অফিস, বিমানবন্দর, এটিএম, অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা।
সাধারণ মানুষের জন্য সতর্কতা। দেশজুড়ে বন্ধের ফলে বহু জায়গায় স্বাভাবিক জীবন ব্যাহত হতে পারে। প্রশাসনের তরফে নাগরিকদের অনুরোধ করা হচ্ছে, বাইরে বেরোনোর আগে স্থানীয় পরিস্থিতি দেখে নিন, প্রয়োজন হলে ভ্রমণ পরিকল্পনা বদলান। ব্যাংক ও সরকারি দফতরের জরুরি কাজ আগেই সেরে ফেলুন। ব্যাংক ও সরকারি দফতরগুলির পক্ষ থেকে সাধারণ মানুষকে আগাম কাজ সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে বন্ধের দিন অপ্রয়োজনীয় ভোগান্তিতে না পড়তে হয়। সব মিলিয়ে 12 ফেব্রুয়ারি ভারত বন্ধ ঘিরে দেশজুড়ে চরম উত্তেজনা। শ্রমিক, কৃষক, প্রশাসন ও সাধারণ মানুষ সকলের নজর এখন বৃহস্পতিবারের দিকে। কতটা প্রভাব পড়বে দৈনন্দিন জীবনে, সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। আচমকা ভুলবদল আমেরিকার। আকসাই চীন ও পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখিয়ে প্রকাশিত মানচিত্র মাত্র 4 দিনের মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের এই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় আন্তর্জাতিক মহল। ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আগেই আচমকা ভুলবদল আমেরিকার। আকসাই চীন ও পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখিয়ে প্রকাশিত মানচিত্র মাত্র 4 দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের এই সিদ্ধান্ত ঘিরে এখন আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। গত 7 ফেব্রুয়ারি ভারত আমেরিকার যৌথ বাণিজ্য বিবৃতির পর মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতর একটি মানচিত্র প্রকাশ করেছে। সেখানে ভারতের সম্পূর্ণ ভূখণ্ডকে একসঙ্গে চিহ্নিত করা হয়েছে। মানচিত্রে জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলকে ভারতের অংশ হিসেবেও দেখানো হয়েছে এবং তাতে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত ছিল পাক অধিকৃত কাশ্মীর ও আকসাই চীন। এতদিন আমেরিকা প্রকাশিত মানচিত্রে এই দুটি অঞ্চলকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়নি। ফলে এই পদক্ষেপকে কূটনৈতিক মহলে ভারতের বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। ওই মানচিত্রটি মূলত দুই দেশের মধ্যে কোনো পণ্য শুল্কমুক্ত বা কম শুল্কে আদান প্রদান হবে তা বোঝাই যাচ্ছে। কিন্তু হঠাৎ করে মাত্র 4 দিনের মাথায় সেই ম্যাপ সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কেন সরানো হলো সেই বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি ট্রাম্প প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠছে, তাহলে কি আমেরিকা আবার তার পুরনো অবস্থানে ফিরে গেল? এর আগে বহুবার আমেরিকার তরফে প্রকাশিত ভারতের মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীর ও আকসাই চীনকে ভারতের বাইরে দেখানো হচ্ছিল। তখন ভারত স্পষ্ট ভাষায় জানিয়েছিল, ভারত একটি সার্বভৌমত্ব রাষ্ট্র। তার ভূখণ্ডগত সার্বভৌমত্ব কোনো বিদেশি শক্তির স্বীকৃতির উপর নির্ভর করে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই অবস্থান থেকে কখনো সরে আসেনি দিল্লি। এর ফলে প্রথমবার মার্কিন প্রশাসনের মানচিত্রে ভারতের পূর্ণ ভূখণ্ড দেখে কূটনৈতিক মহল আশা করেছিল আমেরিকা হয়তো বাস্তবতা নিয়ে মেনে নিচ্ছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা সত্ত্বেও হোয়াইট হাউসের আদতে ইসলামাবাদকে খুব একটা গুরুত্ব দেবে না এমনটাই মনে করছিল বিশেষজ্ঞরা। কিন্তু সেই মানচিত্র হঠাৎই মুছে দেওয়ার পরিস্থিতিতে আবার সুর অন্যদিকে এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। এবং সেই মহলের দাবি, আন্তর্জাতিক কূটনীতির চাপে চীনের অসন্তোষ বা পাকিস্তানের আপত্তির কারণেই হয়তো পিছু হটেছে আমেরিকা। বিশেষজ্ঞরা বলছে, এই ঘটনা দেখিয়ে দিল বিশ্ব রাজনীতিতে বন্ধুত্ব স্থায়ী নয়, স্বার্থই আসল। আমেরিকা এবং ভারত বাণিজ্য সম্পর্ক যতই মজবুত হোক, ভূ রাজনৈতিক প্রশ্নে আমেরিকা এখনও অনেক ক্ষেত্রেই স্ট্যাটাস কো বজায় রাখতে চায়। তবে ভারত সরকারের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। কূটনৈতিক স্তরে বিষয়টি কিভাবে দেখা হচ্ছে সেই দিকে নজর গোটা বিশ্বের। একদিকে যখন ভারত আমেরিকার মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও গভীর হচ্ছে, তখনই এমন একটি মানচিত্র ঘিরে বিতর্ক আবার প্রমাণ করে দিল ভূখণ্ড সার্বভৌমত্ব আর আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ এখন অত্যন্ত স্পর্শকাতর। হোয়াইট হাউসের মানচিত্র সরিয়ে নেওয়া কি নিছকই প্রযুক্তিগত সিদ্ধান্ত, নাকি কোনো বড় কূটনৈতিক বার্তা, তা নিয়ে জল্পনা চলছে। বিশ্ব রাজনীতির মঞ্চে ভারত আমেরিকার সম্পর্ক যে শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ তা নয়, বরং ভূ রাজনীতির কঠিন পরীক্ষার মধ্যে দিয়েই এগোচ্ছে সবাই। এই ঘটনা তার বড় প্রমাণ। হাই নিউজ নেটওয়ার্ক।
অবিশ্বাস্য, অভূতপূর্ব, তবে আফগানিস্তানের জন্য অপূর্ণ। ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা। একসঙ্গে ক্রিকেট যে কতটা উত্তেজক হয়ে উঠতে পারে তা ফের প্রমাণিত হল টি-20 বিশ্বকাপে। জোড়া সুপার ওভারে দক্ষিণ আফ্রিকার কাছে হারল আফগানিস্তান। অবিশ্বাস্য, অভূতপূর্ব, তবে আফগানিস্তানের জন্য অপূর্ণ। ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা। একই সঙ্গে ক্রিকেট যে কতটা উত্তেজক হয়ে উঠতে পারে তা ফের প্রমাণিত হল টি-20 বিশ্বকাপে। জোড়া সুপার ওভারে দক্ষিণ আফ্রিকার কাছে হারল আফগানিস্তান। বিশ্বকাপ অভিযানে বড়সড় ধাক্কাও খেল। ম্যাচের ফলাফলের ঊর্ধ্বে নাটকীয় উত্থান পতনের সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। চাপের মুখে প্রোটিয়ারা ম্যাচ বের করল ঠিকই, কিন্তু রহমানুল্লাহ গুরবাজের জন্য যে কোনো ক্রিকেট ভক্তের খারাপ লাগতে বাধ্য। নাটকের পর নাটক। আফগানদের জন্য ডু অর ডাই ম্যাচ। হারলেই বিশ্বকাপ অভিযান প্রশ্নের মুখে পড়বে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা জিতলে পরের রাউন্ড কার্যত নিশ্চিত। সেখানে চাপের মুখে ভুল করল দুই দলই। একসময় রহমানুল্লাহ গুরবাজের 84 রানের বিধ্বংসী ইনিংসে ম্যাচ জয়ের কাছে পৌঁছে গিয়েছিল আফগানিস্তান। আবার দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরালো তাদেরই বিখ্যাত ফিল্ডিং। কিন্তু শেষ ওভারে রইল বিরাট নাটক। নো বল আর রান আউটের নাটকে ম্যাচ গড়ালো সুপার ওভারে। সেখানেও নাটক। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফের সুপার ওভারে পাঠালেন দক্ষিণ আফ্রিকা ট্রিস্তান স্টাবোস। দ্বিতীয় দফা সুপার ওভারে 24 রান তাড়া করতে নেমে রহমানুল্লাহ গুরবাজ টানা 3টি ছক্কা মেরেও আফগানদের জেতাতে পারেননি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। শুরুটা ভালোই হয়েছিল আফগানিস্তানের। ফজল হক ফারুকীর বলে ফেরেন প্রোটিয়া অধিনায়ক আইডেন মরক্রাম, কিন্তু সেখান থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে নেন কুইন্টন ডিকক ও রায়ান রিকেলটন। শুরুর ধাক্কায় রক্ষণাত্মক স্ট্র্যাটেজি নেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা, বরং দুই প্রোটিয়া ব্যাটারের দাপটে চাপে পড়ে যান আফগান বোলাররা। নূর আহমেদের এক ওভারে 23 রান নেন রিকেলটন। মাত্র 28 বলে 61 রান করে আউট হন রিকেলটন। অন্যদিকে ডিকক 41 বলে করেন 59 রান। মাঝের রানের গতি কিছুটা কমলেও জনসন মিলার জুটিতে শেষ 2 ওভারে ওঠে 28 রান। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে 187 রানে। জবাবে একা কুম্ভ হয়ে লড়ে যান গুরবাজ। একদিকে নিয়মিত উইকেট পতন, অন্যদিকে গুরবাজের ব্যাটের রানের ফুলছুরি। গুলবাদির নাইব থেকে মোহাম্মদ নবী কেউই রান পাননি, বরং গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে দলের বিপদ আরও বাড়ান। লুঙ্গি এঙ্গেডির স্লোয়ার দিশায় খুঁজে পাচ্ছিলেন না আফগান ব্যাটাররা। সেখানে 4টে 4, 7টা ছক্কায় 42 বলে 84 রান করেন গুরবাজ। মনে হচ্ছিল একাই ম্যাচ বের করে নিয়ে যাবেন প্রাক্তন নাইট, কিন্তু প্রোটিয়াদের ম্যাচে ফেরালো তাদের বিখ্যাত ফিল্ডিং। কেশব মহারাজের বলটা গুরবাজ মারতে গিয়েছিলেন কভারের উপর দিয়ে, কিন্তু ব্যাটের কোনায় লেগে চলে গেল শর্ট থার্ড ম্যানে। সেখানে অপেক্ষা করছিলেন জর্জ লিন্ডে। বাজ পাখির মতো ছোঁ মেরে বল তালুবন্দি করেন তিনি। তবু গুরবাজের লড়াইটা জারি রেখেছিলেন আজমাতুল্লাহ অমরজাই ও রশিদ খান, কিন্তু অমরজাইকেও ফিরতে বাধ্য করল প্রোটিয়াদের অবিশ্বাস্য ফিল্ডিং। ট্রিস্তান স্টাবোস বাউন্ডারি লাইনে বল ধরে মাঠের বাইরে চলে গিয়েও অবিশ্বাস্য ক্যাচ ধরেন। তার একটু পরে আউট রশিদ খানও। শেষ ওভারে দরকার ছিল 11 রান। কাসিগো রাবাডার প্রথম বল নো, দ্বিতীয় বল ওয়াইড। দ্বিতীয় বলে ছক্কা হাঁকালেন নূর আহমেদ, চতুর্থ বলে আবার নো, সেটাতেও 2 রান। অর্থাৎ শেষ 3 বলে ম্যাচ জিততে দরকার 2 রান, হাতে 1 উইকেট। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে রান আউট হয়ে গেলেন ফজল হক ফারুকী। 1 রান নিলেও পরের 2 বলে জেতার সম্ভাবনা থাকত, কিন্তু সেই ভুল করে ম্যাচ করালো সুপার ওভারে। সুপার ওভারেও দাপট বজায় রাখলেন অমরজাই। 5 বলে 60 রান তুললেন তিনি। লুঙ্গি এনগেডি গোটা ম্যাচে ভালো বল করলেও প্রথম সুপার ওভারে দেদার রান দিলেন। তার ওভারে স্কোরবোর্ড দাঁড়ালো 4-6-1-1-4-1। প্রোটিয়াদের জন্য লক্ষ্য 18। আফগানদের হয়ে দায়িত্ব পড়েছিল ফজল হক ফারুকীর কাঁধে। ডেওয়াল্ড ব্রেভিজের কাছে ছক্কা খেলেও ঠিক কামব্যাক করলেন। শেষ পর্যন্ত 1 বল বাকি ছিল 7 রান, কিন্তু ফারুকীর লো ফুলটসকে বাউন্ডারির বাইরে পাঠালেন স্টাবোস। মোহাম্মদ নবী বাউন্ডারিতে লাফিয়েও বাঁচাতে পারলেন না। ম্যাচ ফের সুপার ওভারে। দ্বিতীয় সুপার ওভারে ঝড় নিয়ে হাজির হলেন স্টাবোস। আজমাতুল্লাহকে কার্যত বলে বলে বাউন্ডারির বাইরে পাঠালেন। 3টে বিরাট ছক্কা হাঁকালেন। দক্ষিণ আফ্রিকার 23 রানের কোনো উত্তর ছিল না আফগানদের কাছে।
মিরাকেলের আশায় নেমে শুরুতেই আউট হন মোহাম্মদ নবী, কিন্তু দাঁড়ান, নাটক যে তখনও বাকি। 4 বলে দরকার 24, গুরবাজ মারলেন 3টে বিরাট ছক্কা। চাপের মুখে ওয়াইডও করলেন প্রোটিয়া বোলার কেশব মহারাজ। 1 বলে বাকি 5, কিন্তু না, এবার আর অসাধ্য সাধন হলো না। এক ম্যাচে টানা 3 বার মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে গেল প্রোটিয়ারা। সেই সঙ্গে আফগানদের বিশ্বকাপ অভিযান শুধু শেষের মুখে নয়, এই হতাশা থেকে বেরিয়ে আসার চাপও নিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। টি-20 বিশ্বকাপে ভারতের নামিবিয়া ম্যাচের আগে বড় দুশ্চিন্তা। টিম ইন্ডিয়ার তারকা ওপেনার অভিষেক শর্মা পেটের সংক্রমণ নিয়ে ভর্তি হলেন দিল্লির এক বেসরকারি হাসপাতালে। ফলে নামিবিয়া ম্যাচের আগে টিম ম্যানেজমেন্টের মাথায় এখন একটাই অঙ্ক, অভিষেকের বদলে কে। টি-20 বিশ্বকাপে ভারতের নামিবিয়া ম্যাচের আগে বড় দুশ্চিন্তা। টিম ইন্ডিয়ার তারকা ওপেনার অভিষেক শর্মা পেটের সংক্রমণ নিয়ে ভর্তি হলেন দিল্লির এক বেসরকারি হাসপাতালে। হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগের ম্যাচের আগেও তিনি পুরোপুরি সুস্থ ছিলেন না। খেলার পরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়, জ্বরে মাথা তুলতে পারছিলেন না, স্যালাইন পর্যন্ত দিতে হয় তাকে। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। ফলে 12 ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে গ্রুপ স্টেজ ম্যাচে অভিষেককে পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচের আগে প্রবল উদ্বেগে টিম ইন্ডিয়া। দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে অভিষেক নামতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। পেটের সমস্যা আগের ম্যাচ থেকেই ভুগছিলেন, তাকে হাসপাতালে ভর্তি করানোর দুশ্চিন্তা আরও বেড়েছে। তবে অভিষেক কেমন আছেন, কবে ছাড়া পাবেন বা দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কিনা তা ম্যানেজমেন্টের তরফ থেকে এখনও জানানো হয়নি। জানা গিয়েছে অভিষেকের পাকস্থলীতে সংক্রমণ হয়েছে। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে থেকেই সমস্যায় ভুগছিলেন। ম্যাচের পর পরিস্থিতি আরও খারাপ হয়। জ্বরের জন্য উচ্চ তাপমাত্রা ছিল এবং তাৎক্ষণিক উপশমের জন্য ওষুধ দেওয়া হয়েছিল, কিন্তু তাতে সমস্যা কমেনি। দলের সঙ্গে অনুশীলনও করতে পারেননি তিনি। দিল্লিতে কোচ গৌতম গম্ভীর যে নৈশভোজের আয়োজন করেছিলেন তাতেও কিছুক্ষণ পর বেরিয়ে যান অভিষেক। মঙ্গলবার ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুষ্খাতে বলেছিলেন অভিষেকের পেটের সমস্যাটা এখনও ভোগাচ্ছে, তবে আমরা 2 দিন বাদে ওকে মাঠে পাওয়ার ব্যাপারে আশাবাদী, কিন্তু সেই সম্ভাবনা ক্রমশ কমছে। সেক্ষেত্রে অভিষেকের বিকল্প হিসেবে সঞ্জু স্যামসংয়ের কপালে শিকে ছিটতে পারে। তবে অভিষেক না খেললে সেটা ভারতীয় দলের জন্য বিরাট ধাক্কা হতে চলেছে। এর আগে চোটের জন্য ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। ওয়াশিংটন সুন্দর এখনও ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেননি। এর মধ্যে অভিষেক শর্মাও নেই বললে চলে। তবে একটা ভালো খবরও থাকছে ভারতের জন্য। অসুস্থতা সারিয়ে এদিন টিমের সঙ্গে অনুশীলন করলেন বুমরা। নামিবিয়ার বিরুদ্ধে তার খেলা নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ স্টোরে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।